রাজনীতিবিদদের পরিচ্ছন্নতার উপর নির্ভর করবে সমাজ কতটুকু সুন্দরভাবে চলবে এবং দুর্নীতিমুক্ত হবে। আমাদের যে সমস্ত উন্নয়ন হয়েছে, আমরা যখন আশপাশের আঞ্চলিক অন্যান্য দেশের দিকে তাকাই, আমরা দেখি যে একই প্রজেক্ট 3 ভাগের 1 ভাগ টাকায় আমাদের পাশের দেশে সম্পন্ন হচ্ছে। আমরা কোথাও 3 গুণ, কোথাও 4 গুণ বেশি আমাদের খরচ। একটা প্রজেক্ট বা প্রকল্প বাস্তবায়নের যে সময়সীমা থাকে, অনেক সময় আমরা দেখি সেই সময়টাও রক্ষা করা হয় না। এটা এই কারণে নয় যে তারা প্রথমে যুগবিয়োগে ভুল করেছিলেন যে কত সময়ের মাঝে এটা করতে পারবেন, বরঞ্চ এটা এই কারণে যতবার বাড়বে ততই বরকত হয়, এবং সেই বরকতটা হয় নিজের। এইখানে ভাগাভাগির একটা ব্যাপার থাকে। এই ভাগাভাগির ব্যাপারের কারণে এই সংস্কৃতি থেকে আমরা বের হতে পারিনি, এবং বাংলাদেশে এমন একটা প্রজেক্ট নাই যেটা টাইমলি শেষ হয়েছে। সবগুলার একই হালত। এই দুইটা চ্যালেঞ্জ, একটা আমাদের মানসিক সংকীর্ণতা, যার কারণে আমরা ঐক্য হতে পারিনি। দ্বিতীয়টা আমাদের অর্থনৈতিক দুর্বলতা, অসততা। জাতিগতভাবে এটা সকল পেশা এবং সকল গ্রুপের মানুষকে আক্রান্ত করে ফেলেছে। টপ টু বটম মানুষ সবাইকে সন্দেহ করে। যাকে সচক্ষে দেখেছে বা দিয়েছে তারেও সন্দেহ করে, যাকে দেখে নাই তারেও সন্দেহ করে, এবং সন্দেহের কারণটা উড়িয়ে দেওয়া যাবে না। আবার ক্ষমতায় যারা থাকেন তাদের কোনো দোষ নাই, তারা সবসময় ভালো, একেবারে সাদা দুধের মতো। কিন্তু যেই ক্ষমতা চলে যায় সাথে সাথেই দুধটা আলকাতরা হয়ে যায়, কালো হয়ে যায়, ওইটা সাদা থাকে না। এটি আসলে জাতীয় লজ্জা আমাদের জন্য। আপনারা যে দেশটাকে বসবাস করছেন, এই সমাজে যে 100% ফেয়ার হয়তো বা এটা না, অ্যাবসলিউটলি না, কিন্তু তাদের যেটুকু ট্রান্সপারেন্সি আছে সেইটার কারণে দুনিয়ায় তারা একটা সভ্য দেশ হিসেবে বিবেচিত। তাদের ইকোনমি স্টেবল, তাদের সমাজে সহিষ্ণুতা আছে, যে মাত্রাই থাকুক। আমরা অনেক ক্ষেত্রেই সেই ভদ্রতা, সহিষ্ণুতার পরিচয় এখন আমরা ভালোভাবে দিতে পারিনি। এবার 24-এর যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে শুধু বাংলাদেশের যুব সমাজই কাজ করে নাই, বাংলাদেশের আপামর জনসাধারণ সেখানে অংশগ্রহণ করেছে। এবং তার পাশাপাশি দুনিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন, তারা সমান তালে বাংলাদেশিদের সাথে শরিক হয়ে যুদ্ধ করেছেন। এই যুদ্ধে যারা জীবন দিয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহর দরবারে শহীদ হওয়ার জন্য আমি প্রার্থনা করি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। যারা নিহত হয়েছেন, আমাদের উচিত হবে তাদেরকে জাতীয় বীর হিসাবে বরণ করা আজীবনের জন্যে, এবং তাদেরকে যথাযথ মর্যাদার জায়গায় স্থান দেওয়া জাতীয় হবে। সকল কন্ট্রোভার্সির ঊর্ধ্বে উঠে তাদেরকে সম্মান দেখাতে হবে। একই সাথে দেশে বিদেশে সব জায়গা থেকে যারা এই সংগ্রাম লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকেও আমরা কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই। যেমন এখানে আমাদের সুয়েব চৌধুরী, আমাদের সাংবাদিক বন্ধু, তিনি তার আক্ষেপের কথা বলেছেন। তাকে এক ধরনের খুব খারাপ অভিধায় অভিযুক্ত করা হয়েছিল। আল্লাহ তাকে এই সমস্ত অপবাদ থেকে মুক্ত করে দিন, আমরা দোয়া করি। এরকম তিনি শুধু একা না, আপনারা কনক সরারের কথা জানেন। তিনি একজন ভদ্র এবং একজন লজিক্যাল সাংবাদিক, কিন্তু এতটুকুও সহ্য করা হয়নি। তার বোন রাখাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে, একটা বিবাহিত মহিলা, তার একটা সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, সেখান থেকে তুলে নিয়ে তার সাথে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। তার কোনো দোষ নাই, তার ভাই কি লিখেছেন, কি বলেছেন, এটার কারণে তার বোনকে মূল্য পরিশোধ করতে হবে। কি জঙ্গলি সভ্যতা আমাদের ছিল। বহু সাংবাদিক দেশ থেকে ধরে নিয়ে অন্য দেশের বর্ডারে ফেলে রেখে এসেছে, আয়নাগরের বাসিন্দা বানিয়েছে, গুলি করে খুন করেছে, পঙ্গু করেছে। আপনাদের শুধু সাংবাদিক সমাজ, যাদেরকে সবাই সমীহ করতে বাধ্য হয়, তাদের উপরে এই অত্যাচারগুলো হয়েছে। তাইলে সাধারণ মানুষের কি অবস্থা ছিল আপনারা চিন্তা করেন। এই ধরনের একটা সমাজ সভ্যতা পরিবর্তনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে সারা দেশবাসী যুদ্ধ করেছে, আপনারা তাদের সাথে ছিলেন। কেউ কলম যোদ্ধা, কেউ বাঘ যোদ্ধা, কেউ রিমিটেন্স যোদ্ধা, যে যেভাবে পারেন অংশগ্রহণ করেছে। সকল যোদ্ধাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই।
মানুষকে খুন করেছেন, গুম করেছেন, আরও অনেক অপকর্ম করেছেন, দর্শনের সেঞ্চুরি পালন করেছেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু আমরা চাই তাদের ব্যাপারে যেন অবিচার করা না হয়, ন্যায় বিচার যেন হয়। কারণ আমরা সেই অবিচারের শিকার, আমরা জানি অবিচার কাকে বলে। এই জন্য আমাদের মতো কারো উপর অবিচার করা হোক, ওটা আমরা চাই না। আমরা আপনাদের কলম এবং মুখের মাধ্যমে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব। আপনাদের জায়গা থেকে আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, এবং সেই ক্ষেত্রে আমিও যদি কালো হই আমাকেও ছাড় দেবেন না, আমাকেও ধরবেন। কারণ আমাদেরকে ধরলেই দেশ মুক্তি পাবে, আমাদেরকে ছেড়ে দিলেই দেশ ধ্বংস হবে। সুতরাং এই জায়গাটা শক্ত করে আপনারা ধরবেন। আমি সব জায়গায় বলি যে সমাজের দুইটা সেকশনকে 4D ভিশনে দেখতে হয়। এক হচ্ছেন যারা রাজনীতি করবেন, আরেক হচ্ছেন যারা সাংবাদিক। তারা শুধু সামনা কিংবা পিছন দেখলে হবে না, দুই সাইডের যে কোনো এক সাইড দেখলে হবে না, তারা চারদিক থেকে ঘুরে ঘুরে সব কিছুকে দেখবেন এবং কোনো কিছুকে তারা ছাড় দেবেন না। তবে এটা ঠিক যে সাংবাদিকতা করতে গিয়ে আবার কারো অধিকারের উপরে আঘাত দেবেন না, কারো ইজ্জতের উপরে আঘাত দিবেন না, কাকে অন্যায়ভাবে ব্লেম করবেন না, ব্লেম গেমের পরিবেশ সৃষ্টি করবেন না, কাউকে জীবনের তরে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবেন না। তারা সাংবাদিকতা করবেন সঠিক সাংবাদিকতা, সত্য নির্ভর, তথ্য নির্ভর সাংবাদিকতা করবেন। এই সাংবাদিকতার কলম যার বিরুদ্ধে যাক তাকে এই চাপ সহ্য করতে হবে। তো সাংবাদিকতা তো শুধু ধরার জন্য না, সমাজকে গড়ার জন্য। সুতরাং ধরা এবং ঘোড়া দুইটা একসাথে চলুক আপনাদের দ্বারা। এই যুদ্ধটা আপনারা চালিয়ে যাবেন, এটা আমাদের অনুরোধ। এখন যে দেশটায় আছেন, আমি খুব স্বস্তির সাথে বলতে চাই, এখন কিন্তু দেশে এটাও আপনাদের, এবং এটা আপনাদের এক নম্বর কর্মস্থল। সুতরাং এই দেশের শান্তি শৃঙ্খলা, উন্নতি, অগ্রগতি, সৌন্দর্য, ট্রেডিশন, কাস্টম, এটাও কিন্তু কনসেপ্ট করা আপনাদের দায়িত্ব। এটাকে ভুলে গেলে চলবে না। এই দেশ আপনাদেরকে জায়গা করে দিয়েছে, আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে, তার নাগরিকত্ব দিয়েছে, আপনার অধিকার আপনাকে তুলে দিয়েছে, আমার দেশ দিতে পারে নাই। সুতরাং এই দেশের প্রতি আপনাদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, এই সমাজেরও যদি কোনো অসঙ্গতি থাকে, আপনাদের সাথে যদি কোনো বৈষম্য হয়, সেটাও আপনারা তুলে আনবেন, তাতেও কোনো সমস্যা নেই। এটাই তো সাংবাদিকতার কাজ। সাম্যের পক্ষে থাকবেন, বৈষম্যের বিরুদ্ধে থাকবেন। তা আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে এই কঠিন ব্যাটেলে লড়াই আপনারা সমান তালে আমাদের সাথে থেকে লড়াই করেছেন। এটা ঠিক, আমরা বুঝি যে দেশে বিদেশে সর্বত্র আমাদের দেশের যে কুসংস্কৃতির কিছু কালো ছায়া আছে, সব জায়গায় তার কম বেশি থাকে, এটা আমরা বুঝি। এই জন্য অনেকে অনেক সময় চাইলেও হয়তো বিবেকের আলোকে করতে পারেন নাই পারফর্ম। আমরা এখন আশা করব যে না, আপনারা করবেন, করা উচিত। তাহলে আরেকটা সরকার আগামীতে এসে ওরকম হওয়ার দুঃসাহস দেখাবে না, বরঞ্চ তারা সঠিক দ্বারায় চলতে বাধ্য হবে। যেই আসুক, আমরাই আসি বা যে আসুক, তখন বাধ্য হবে সঠিক দ্বারায় চলতে। এটাকে যেহেতু ফোর্থ পিলার বলা হয়, পিলার ছাড়া যেমন একটা ঘর টিকে থাকে না, এক কোনায় যদি এটা থাকে আর ওখানে পিলার সরায় নেওয়া হয়, কোনাটা ভেঙে পড়বে। একটা কোনা ভেঙে পড়ার মানে ওটা সাদি শেষ হয়ে যাওয়া। অতএব সমাজের এই পিলারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পিলার। এই পিলারকে আপনারা হেফাজত করবেন, এটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি, এবং আপনাদের সহযোদ্ধা হিসাবে আমাদের পাশে পাবেন, এই কথা আমরা দিতে পারি। আর আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক নই, তবে সাংবাদিক বন্ধুদের ঘ্রাণ কিছু পেয়েছি, তাদের আশেপাশে থাকতাম। ছোট্ট একটা মিডিয়ার উদ্যোগ নেওয়ার আমার সুযোগ হয়েছিল, এটা যে এখনও বেঁচে আছে। তো এই জগতের সাথে আমার সম্পর্কটা হলো পারিবারিক সম্পর্ক। এখন আমি পারিবারিক বলে কিছু কিছু জায়গায় আবার বিপদেও পড়ি, আপনারা হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন। তা আমার মা বাবা যে ভাষা আমাকে শিখিয়েছে, আমি এর বাইরে যাব কীভাবে বলেন? আমি দুর্বল মানুষটিতে এর বাইরে যেতে পারি না, কঠোর ভাষায় মানুষকে আঘাত করতে পারি না। আমি বিশ্বাস করি, আমার মা আমাকে একটা কথা বলেছিলেন, জীবনে পারো কারো সাহায্য করবা, উপকার করবা, না পারো চুপ থাকবা, কারো ক্ষতি করতে যাবা না। যদি তোমাকে কেউ গালি দেয়, তাহলে তুমি মনে করিও যে ওই গালির মধ্যে তোমার জন্য কোনো বস্তু আছে কিনা, ওইটা খুঁজে দেখার চেষ্টা করিও। তার গালির ভাষাকে বাদ দিয়ে ওইটাকে তোমার জন্য সমালোচনা মনে করে ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করিও। সুতরাং গালি দিলেও আমরা পাল্টা গালি দেওয়া পছন্দ করি না। এখন কেউ আমাকে গালি শিখাইয়া দিলেও আমি যে পারি না গালি দিতে, আমাকে ক্ষমা করবেন। আমার এই দুর্বলতার জন্য আমি মাপ চাই সবার কাছে। দেশটা আমাদের সবার, আসুন সবগুলা হাত এক মোহনায় মিলিত হোক এবং আমরা সবাই মিলেমিশে একটা দেশ গঠন করি। বিভেদের সংস্কৃতির কবর রচনা হোক এবং ঐক্যের সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক। আমি আগেই বলেছি, এর দ্বারা এটা আমি মেসেজ দিচ্ছি না
যে যারা যে পর্যায়ে ক্রাইম করেছেন তাদের ক্রাইম মাফ করে দিয়ে এটা হোক, এটা আমি চাচ্ছি না। বরঞ্চ ক্রাইমের অ্যাপ্রোপ্রিয়েট জুডিশিয়াল প্রসেসে নিয়ে জাজমেন্টটা দেওয়া হোক তাদের, এবং সেটা যার যেটা পাওনা সে পাবে। কেউ খালাস হলে খালাস হবে, কেউ শাস্তি পাওয়ার হলে পাবে। এটা সবাইকে বরণ করে নিতে হবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, সভ্যতার স্বার্থে। আপনাদের মাধ্যমে ব্রিটেন সরকারে আরেকবার আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই দীর্ঘ অভিযাত্রায় যারাই যখন বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, এরকম বিপুল সংখ্যক মানুষকে তারা এখানে আশ্রয় দিয়েছেন। তাদের এই মানবিক বৈশিষ্ট্যের কারণে আমি তাদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মোরওভার আমরা কমনওয়েলথের সদস্য, আমরা একসাথে কাজ করতে চাই, আমরা পরস্পরকে সহযোগিতা করতে চাই। এইভাবে আমরা একটা সিভিলাইজড ওয়ার্ল্ড গড়ে তুলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। অতীতে যা কিছু মন্দ হয়েছে বাংলাদেশে, আগামীতে তার না হোক। আমাদের যে রিসোর্সগুলো আছে এগুলাকে সম্মান করে যথাযথ পরিকল্পনা নিয়ে জাতি সামনের দিকে আগায় যাক। তবে শুধু আচরণের উৎকর্ষটা দিয়ে, সততা দিয়ে একটা সমাজকে আগায় নেওয়া যাবে না। একটা শক্ত অর্থনীতির প্রয়োজন হবে, এবং সেই অর্থনীতিতে অবশ্যই আমাদের নিবাসী প্রবাসী ভাইদের সহযোগিতা আছে এবং আরও বাড়াতে হবে, আমরা আশা করব। একটা রিমিটেন্স তো আপনারা পাঠান, আমি আরেকটা রিমিটেন্স আপনাদের কাছে চাই। আপনারা পাঠান মনিটারি রিমিটেন্স, এখন থেকে মেহরবানি করে আপনারা তার সাথে ইন্টেলেকচুয়াল রিমিটেন্সও আমাদেরকে দেবেন। এই দুইটা রিমিটেন্স যদি আমরা পাই, একটা বেটার সোসাইটি ইনশাআল্লাহ বিল্ড আপ করা সকলের সমবেত প্রচেষ্টায় সম্ভব। আল্লাহ তাআলা সবাইকে এইভাবে দেশের স্বার্থে এবং দুনিয়ার মানবতার স্বার্থে আমাদেরকে কাজ করার শক্তি দান করুন। সবাইকে আরেকবার ধন্যবাদ। আমার কথা কেউ আঘাত পেলে ক্ষমা করবেন, ভালো লাগলে দোয়া করবেন, আমি যেন প্রথমে এই জিনিসগুলো আমল করতে পারি এবং সবাই মিলে যেন আমরা আমল করতে পারি। বাংলাদেশ জিন্দাবাদ, ইউকে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা এই সময়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রধান উপদেষ্টা 4 বছরের মতো সময় ওনারা প্রয়োজনে থাকতে পারেন বলে একটা ইঙ্গিত দিয়েছেন। এখন এইটাকে শুধু সংস্কারের জন্য প্রয়োজন, নাকি আরও কিছু কাজ এখানে হবে? রাজনৈতিক কোনো যোগ বিয়োগ বা রসায়ন আছে এখানে? এটা জানতে উনি চেয়েছেন। এর উত্তর ওনার কাছে সবচেয়ে ভালো। আমিও আপনার মতোই পড়েছি, তবে আমি যেটা বেসিক্যালি বলবো যে আমরা আসলে 4 বছর সময়টাকে টু মাচ মনে করছি। এতটুকুই বলি, এর বেশি বলতে রাজি নই। বাকিটা উনি বলবেন ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের সময় তখন জামাতের অবস্থানটা কোথায় ছিল? পরবর্তী বর্তমান জামাতের অবস্থানটা কি? জামাত নিয়ে তো জনগণের অনেক প্রশ্ন ও মন্তব্য। জামাত হচ্ছে যে জনগণের জন্য একটা অ্যালার্জি যদি বলা হয়। জামাত এছাড়াও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, রাজাকার বা মৌলবাদ, এই বিষয়ে জামাতের ইতিহাসটা আরো কতটুকু ক্লিয়ার করা উচিত বলে মনে করেন? আমি বুঝলাম না যে এক প্রশ্নে কতটুকু ঢুকলো। আলহামদুলিল্লাহ। প্রথম হচ্ছে 71, তারপরে রিজার্ভেশন, তারপরে এইগুলাকে আমরা কতটুকু যৌক্তিক মনে করি, এটা নিরসনের উপায় কি, বিশাল ব্যাপার। আলহামদুলিল্লাহ। 71 আমাদের অবস্থান ছিল আসলে আনফর্চুনেটলি পাকিস্তানিরা আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। এটা কিন্তু বাংলাদেশের জনগণ ইনভাইট করে আনে নাই। ভুট্টো সাহেব তার একগুয়েমির কারণে পাকিস্তানকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন এবং সেখানে এহিয়া খান তার কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছেন। বাংলাদেশের জনগণের জন্য এর বাইরে কিছু করার ছিল না তখন এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ছাড়া। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান শাসন করার ম্যান্ডেটটা পেয়েছিলেন। 300 আসনের মধ্যে 163 আসনে উইন করেছিলেন। সবগুলা ছিল পূর্ব পাকিস্তান, 161 আসনে সবগুলা ছিল পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তানে মাত্র 2টি আসন ছাড়া সব তিনি উইন করেছিলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানে তার কোনো আসন ছিল না। ওইদিকে ভুট্টো সাহেব 72 আসনে সেখানে জয়লাভ করেছেন, কিন্তু পূর্ব পাকিস্তানে তার কোনো আসন ছিল না। তো উনি আজগুবি দাবি করে বসলেন যে শেখ মুজিব যেমন পশ্চিম পাকিস্তানে কোনো আসন পান নাই, আমিও তেমন পূর্ব পাকিস্তানে আসন পাই নাই, কাজেই 2 অংশ শাসন করার এখতিয়ার জনগণ আমাদের কাউকে দেয় নাই। সুতরাং তিনি হবেন পূর্বের প্রধানমন্ত্রী, আমি হব পশ্চিমের প্রধানমন্ত্রী। তৎকালীন পাকিস্তানের সংবিধান এটা অ্যালাউ করে না। এই ডেডলক মেটানোর জন্য এই দফায় দফায় ঢাকায়
মিটিং হয়েছে ইয়াহিয়া খানের সাথে এবং ভুট্টো সাহেবের সাথে, শেখ মুজিবুর রহমান সাহেবের। তিনি কিন্তু দেশ স্বাধীন করার জন্য এই মিটিং করেন নাই, তিনি করেছেন তার অধিকার এস্টাবলিশ করার জন্য। জনগণ যাকে রায় দিয়েছে তার হাতে ক্ষমতা দিতে হবে, এটা বোঝানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত হলো না, তারা ঝাঁপায়ে পড়লো। শেখ মুজিব সাহেব নিজে কিন্তু স্বাধীনতার প্রক্লেমেশন দিয়ে যেতে পারলেন না। এটা শেখ মুজিব সাহেবের ঘনিষ্ঠতম সহচর, বন্ধু, সহকর্মী তাজউদ্দিন সাহেবের মেয়ে লিখেছেন তার নেতা এবং পিতাই বই। আপনারা আশা করি অনেকেই বইটা পড়েছেন। তিনি ড্রাফট নিয়ে গিয়েছিলেন, তিনি বলছেন না, আমি সাইন করব না, তুমি চলে যাও। তাজউদ্দিন সাহেব চলে এসেছেন, তিনি অ্যারেস্ট হয়ে গেছেন পাকিস্তানিদের হাতে, আমরা রয়ে গেছি পূর্ব পাকিস্তানে। এখন জিজ্ঞেস করতে পারেন 1 কোটি মানুষ ভারতে গেল, আপনারা গেলেন না কেন? আসলে আমাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না। বলবেন কেন রাস্তা থাকবে না? মৌলানা ভাসানী সাহেব বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ, তিনি কিন্তু ভারতে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য, 4 দিনের বেশি থাকতে পারেন না, এর মাঝে অ্যারেস্ট হয়ে গেছিলেন, তার জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল, তিনি বাধ্য হয়েছিলেন ফিরে আসতে তৎকালীন পূর্ব পাকিস্তানে। জীবনের ঝুঁকি নিয়ে তিনি থেকেছেন পূর্ব পাকিস্তানে। তা কেন? তার নামের আগে মৌলানা আছে এই কারণে। তিনি কিন্তু সেই অর্থে কোনো মাদ্রাসায় পড়ুয়া মানুষ না। চর্চা ছিল তার ইসলামের উপরে কিছুটা, তার বেশভূষা ছিল মুসলমানদের মতো। তিনি একটা বিশেষ কায়দার টুপি পরতেন এবং খদ্দরের পাঞ্জাবি পরতেন, আর তার সহকর্মীরা তাকে মৌলানা বলেই অভিনন্দিত করত এবং তিনি সেটাতে কমফোর্ট ফিল করতেন। সেই লোকটাকে ভারত সহ্য করে নাই ভাই, আমারে সহ্য করতো। আমি অবশ্য তখন 12 বছরের শিশু, আমার কথা আমি বলছি না, আমি বলতেছি এরকম যারা আছেন তাদেরকে সহ্য করতো না, তাদের কোনো জায়গা সেখানে ছিল না। ভারত যদি খোলা মনে এটা সুযোগ করে দিত তাহলে জাতিটা ইউনাইটেড থাকতো, এই জাতির মধ্যে কোনো ডিভিশন আসতো না। কিন্তু ভারত এটা না দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই এরা অসহায় এখানে পড়ে গেছেন। শেখ মুজিব সাহেব যেমন তার কিছুই করার ছিল না, তাকে বন্দি করে নিয়ে গেল পাকিস্তানে, আমাদেরও কিছু করার ছিল না, আমরা থেকে গেলাম এখানে। এখন আমরা কি করব? আমি জামাত ইসলামীকে মিন করতেছি, তাহলে জামাত ইসলামের জন্য পথ দুটো খুলো। দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, আর না হয় তারা পক্ষ নেবে পাকিস্তান সেনাবাহিনীর। মাঝখানে কিছু করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলের ছিল না। এই জন্যে শুধু জামাত না, যারা ও দেশে যেতে পারেননি ইন্ডিয়ায়, তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু বাকিদের প্রসঙ্গ আসে না। আমাদেরটা আসে কেন? আমাদেরটা আসে ওই কারণে যে বাকি দলগুলো ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে জাতির সামনে তারা নিজেদের অবস্থান সেইভাবে তুলে ধরতে পারেনি। রাজনীতিতে এখন তাদের অবস্থানটা সেই রকম উল্লেখযোগ্য নয়। যেহেতু তাদের অবস্থানটা উল্লেখযোগ্য নয়, সেই কারণে তাদেরকে কেউ হেডেক হিসাবে নিচ্ছে না, তারা সবাই আউট। এখন সাবজেক্ট হিসাবে থেকে গেল জামাত ইসলামী। ইয়েস, জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল, এটা কোনো রাজনীতিতে অপরাধ না, তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু যদি কোনো অপরাধ ওনারা করে থাকেন, যেমন মানুষ খুন করে থাকেন, কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন, কারো সম্পদ লুণ্ঠন করেন, কারো ইজ্জতের উপরে হাত দেন, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। আপনারা সবাই জানেন স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমান সাহেব দেশ শাসন করেছেন 4 বছর, সেখানে 42,000 মামলা হয়েছিল। কিন্তু যাদেরকে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে বিচার করা হয়েছে তাদের কারোর তো নাম ছিল না, একমাত্র ইউসুফ সাহেবের নাম ছিল। সেই শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তিনি মামলা থেকে খালাস পেয়েছেন, বাকি কারো কোনো নামই ছিল না, কোথাও একটা জিডি এন্ট্রি পর্যন্ত ছিল না। তাহলে 42 বছর পরে এই মামলার গ্রাউন্ড কিভাবে তৈরি হলো? এত মামলা হলো, তাদের কারো কোনো নাম নাই, জিডি এন্ট্রি নাই, 42 বছর পরে এটা কেন? এটার মূল কারণ হলো 2001 থেকে 6 জামাত ইসলামী প্রথমবারের মতো বাংলাদেশে শাসন ক্ষমতার একটা ছোট্ট অংশীদার ছিল। 2 জন মিনিস্টার 3টা মন্ত্রণালয়ে সার্ভ করেছিলেন। তাদের এই সার্ভিস ছিল সন্তোষজনক এবং ফেয়ার, ফ্রি অফ এনি সোর্স অফ করাপশন। সেই মন্ত্রণালয় 3টা তন্ন করে তাদের দায়িত্ব পালনকালীন সময়ের কোনো ইরেগুলারিটিস কেউ আবিষ্কার করতে পারেনি। তাহলে রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তারা দেখেছেন এইভাবে যদি জামাত ইসলামী তার কার্যক্রম জাতির সামনে তুলে ধরতে পারে, তাহলে আগামীর দিনটা হয়তোবা মানুষ জামাতের দিকে ঝুঁকে পড়বে। অতএব তাদেরকে বাড়ি দিতে হবে। কী দিয়ে বাড়ি দিবেন? তাদেরকে তো আনফেয়ার বলতে পারবেন না, তাদেরকে আপনি দুদকে টেনে নিয়ে যেতে পারছেন না, অন্যভাবে তাদেরকে ব্লেম দিতে পারছেন না। সুতরাং তাদেরকে একত্তরে নিয়ে একটা বাড়ি দিই, এটা মানুষের ইমোশনাল ম্যাটার। হ্যাঁ, যদি সেই সময় জামাতের কোনো নেতা কোনো অপরাধ করে থাকেন, তার যদি বিচার হয়, আমার কোনো বক্তব্য নাই, তার বিচার হোক, এবং সেই বিচারে কোনো শাস্তি হয়, তাতেও আমার কোনো বক্তব্য তা হোক।
কিন্তু একজন যদি অপরাধ না করে শুধু রাজনীতির কারণে যদি তিনি ভিক্টিমাইজড হন, এটা এর চাইতে বড় অপরাধ। এই নির্দিষ্ট অপরাধ করার জন্য যেটা হইতো তার শাস্তি, একজনকে অন্যায়ভাবে ভিক্টিমাইজ করা এর চাইতে বড় অপরাধ, এবং সেটি আমরা মনে করি হয়েছে। এই বিচারের ব্যাপারে অনেকেই আপত্তি তুলেছেন। আমি জাস্ট ব্রিটেনের একটা কোর্টের একটা বিষয় আপনাদের সামনে কোর্ট করব। এই সংক্রান্ত বিচারের রায়ে এখানে আমাদের যে বিচারটা হয়েছে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে, সেই বিচারের ব্যাপারে এখানকার জাজরা একটা অবজারভেশন দিয়েছে, ইটস এ জেনোসাইড অফ জাস্টিস। এই বিচারের মাধ্যমে বিচারকে হত্যা করা হয়েছে, বিচারের গণহত্যা এটা হয়েছে। দিস ইজ রিয়েলিটি। তো আমরা এই সমস্ত পেইন নিয়ে আছি। 15টা বছর আমাদের অফিসে একদিন আমাদেরকে বসতে দেয়নি, কথা বলতে দেয়নি। আমরা এই দেশের নাগরিক, একটা বৈধ পার্টি, আমাদেরকে একটা র্যালি অর্গানাইজ করতে দেওয়া হয়নি। আমাদের কথা নিয়ে সাংবাদিকদের কাছে যেতে পারি নাই, তাদের মাধ্যমে জাতিকে বলতে পারি নাই। সাংবাদিকদের মনের কথাগুলো আমরা শুনতে পারি নাই, তাদের মাধ্যমে জাতির কথা আমাদের কাছে আসবে এটাও পথ বন্ধ ছিল। ফলে আমাদের সকল ইন্টারাকশন বন্ধ করে দেওয়া হয়েছিল। এই 5 তারিখের পর থেকে আগস্ট মাসে আমরা একটু সামান্য সুযোগ পেয়েছি। আজকেটাও তার একটা প্রমাণ। আমরা এখন আমাদের কথা যেমন বলতে পারছি, আপনাদের কথাগুলো শুনতে পাচ্ছি। এইভাবে যখন মিউচুয়াল ইন্টারাকশন আমাদের বেশি বেশি করে হবে, তখন আমাদের ব্যাপারে মিস প্রপাগান্ডা এবং মিথ যেগুলো আছে, ইনশাল্লাহ আমরা আশা করি দূর হবে। আর আমরা যদি কোনো ভুল করে থাকি, সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা চাবো জাতির কাছে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমার কোনো দুর্বলতা নাই। শরীফ ভাই, বিএনপির সাথে আগামী নির্বাচনে আপনাদের কি যুগপৎ বা ঐক্যবদ্ধ নির্বাচনে? আগে নির্বাচন কমিশনটা গঠন হয়ে যাক। না, এটা তো যারা হয়। নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে নাই তারা হোক, যারা ভুলভালভাবে ভোটার হয়ে একাধিক জায়গায় বসেছে, আরে তাদের সাটাই বাসায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোক। এটা একটা কথা। 2 নম্বর হলো যে ডেমোক্রেসির সৌন্দর্য হচ্ছে যে ডেমোক্রেসিতে যেমন একটা কনসিস্টেন্ট রুলিং পার্টি থাকবে, তার পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দলও লাগবে। গণতন্ত্রের কিন্তু 2টা টায়ার, সামনের টায়ার, পিছনের টায়ার। যে কোনো যন্ত্রযান চলতে হইলে মিনিমাম 2টা টায়ার লাগবে, এক টায়ারে কোনো যন্ত্রযান চলে না। তো আমরা হয়তো বা একসাথেও করতে পারি, আলাদাও থাকতে পারি। ওনারা পাওয়ারে গেল, আমরা বিরোধী দলে থাকলাম, মানুষ আমাদেরকে পছন্দ করে, আল্লাহ আমাদেরকে পাওয়ারে দিলে আমরা গেলাম, ওনারা বিরোধী দলে থাকলো, এক অন্যকে আমরা সহযোগিতা করব। এবং বিউটি অফ ডেমোক্রেসি যেটা, এটাকে আমরা এইভাবেই ফুটিয়ে তুলতে চাই ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমাদের নেক্সট কোশ্চেন করবেন জুবাইর ভাই, প্রেসিডেন্ট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনি আপনার কথার মধ্যে এটা এসে গেছে, যদি আপনি বিরোধী দল হন তাহলে আপনারা কি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবেন, অথবা আপনারা পাওয়ারে যাওয়ার মতো মানে অবস্থানে আপনারা গিয়েছেন কিনা? আরেকটা বিষয় আসছে যে -1 কোনো ফর্মুলা এখন চলতেছে কিনা, যে তারেক রহমান মাইনাস, এরকম কিছু আছে কিনা? কারণ উনি যাচ্ছেন না। চেষ্টা দিয়ে শুরু করি। হ্যাঁ, ওইটার এই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে? না, আর একটু যোগ করে দেই, বাংলাদেশে আওয়ামী লীগহীন কি শক্তিশালী বিরোধী দল হবে কিনা? কারণ আপনি জামাত, বিএনপি অনেকটা কাছাকাছি, তাহলে আসলে কি একটা শক্তিশালী বিরোধী দল হবে কিনা? Right. কারণ ডেমোক্রেসির জন্য তো বিরোধী দল দরকার আছে। দরকার, অবশ্যই দরকার। চেষ্টা দিয়ে শুরু করি তাইলে, যে আসলে শক্তিশালী কোনো বিরোধী দল হবে কি না, অবশ্যই হওয়া উচিত। তাই সে যারে দিয়েই হোক। বিরোধী দল যখনই উইক, দেশ তখন উইক হয়ে যায়। বিরোধী দল শক্তিশালী মানে একটা নেশন শক্তিশালী। সুতরাং আমাদের একটা শক্তিশালী বিরোধী দল লাগবে। 2 নম্বর হলো -1 এর কোনো আভাস ইঙ্গিত আমরা পাচ্ছি কিনা, আমার কাছে নাই এরকম কিছু। আমরা যেমন নির্যাতিত মজলুম, তিনিও তেমন নির্যাতিত মজলুম। আমরা চাই যে সকল মজলুমের সঠিক মূল্যায়ন হোক। তিনি দেশে ফিরে যাবেন, সম্মানের সাথে রাজনীতি করবেন, তার দলকে এবং দেশকে নেতৃত্ব দিবেন। উই ওয়েলকাম হিম। এরপরে আপনি বলেছেন যে আমাদের দ্বারা আমরা যদি বিরোধী দলে বসি তাইলে আমরা শক্তিশালী বিরোধী দল হতে পারবো কিনা। আমরা আওয়ামী লীগের চাপ যখন সহ্য করতে পেরেছি, তখন সংসদের চাপ আশা করি সহ্য করতে পারবো। আচ্ছা, আমার প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদ একটি ভয়াবহ ইস্যু। আমরা যখন কারো নামের আগে জঙ্গি দেওয়া হয় তখন একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায়, যে এবং ওনার আশেপাশে কেউ আর যেতে চায় না। উনি যদি রাষ্ট্রপতির এপিএসও হন, সেনাবাহিনীতেও কাজ করেন, যখন প্রথম আলো নিউজ আসে যে উনি জঙ্গি, তখন এটা ভয়াবহ বিষয় দাঁড়ায়। এখন বিএনপির আমলে, জামাত বিএনপির আমলে আমরা দেখলাম যে শাহ আব্দুর রহমান, বাংলা ভাই, ইভেন আমাদের ব্রিটিশ হাইকমিশন আনোয়ার চৌধুরীর উপরে হামলা হলো। কেউ কেউ মনে করে যে বিএনপি জঙ্গি দমনে ব্যর্থ এবং আওয়ামী লীগের আমলে ওইভাবে জঙ্গি তৎপরতা ছিল না।
আসলেই কি বিএনপি জঙ্গি দমনে ব্যর্থ, নতুবা সেখানে অন্য কোনো এই জঙ্গি তৎপরতার জন্য পিছনে কি অন্য কেউ আছে? এই প্রশ্নটা গুড। আসলে জঙ্গি যারা, তাদের নিজস্ব একটা গ্রামার আছে। তারা ওই দেশের বিদ্যমান সংবিধান গ্রামার কিছুই মানে না। তাদের নিজস্ব গ্রামার এবং নেরেটিভ নিয়েই তারা কাজ করে। এটা আসলে শুধু বাংলাদেশ না, এটা সারা ওয়ার্ল্ডের জন্য এটা একটা কনসার্ন ম্যাটার। সারা ওয়ার্ল্ডকে ইকুয়ালি এটা অ্যাড্রেস করার বিষয়। এককভাবে কোনো দেশ এটা পারবে না। এখানে দুটো কাজ করতে হবে। একটা হলো এঙ্গেজমেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটিস, আর একটা হলো এঙ্গেজমেন্ট অফ দ্য ডোমেস্টিক কমিউনিটিস। শুধু বাইরের লোকেরা এসে এটা ঠিক করে দিতে পারবে না, আমাদের ভিতরের লোকদের ওই ব্যাপারে একটা মজবুত অবস্থান লাগবে। আমরা এই দুইটাতে বিশ্বাসী। বলেছেন যে অনেকে ধারণা করে থাকে 4 দলীয় সরকারের সময় এগুলার উত্থান ঘটেছে। হ্যাঁ, ওই সময় বড় মাত্রায় ধরা পড়েছে, আবার বড় মাত্রায় ওদেরকে কাবুও করা হয়েছে, কিন্তু তাদের সবাইকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে এবং ওই সময়ই কারো কারো বিচারও সম্পন্ন হয়েছে। সুতরাং সরকারের এখানে কোনো দুর্বলতা ছিল না। আবার আপনি বলেছেন যে ওই সময় একটা বেশি হয়েছে। না, ওই সময় একটা ঘটনা একটু বেশি ঘটেছিল। একই দিনে 64টা আদালতের সামনে বোমা হোক অথবা ককটেল হোক অথবা কী জানি ফুটানো হোক, ওগুলো ফুটেছিল। এবং আনফর্চুনেটলি গাজীপুরে একজন আইনজীবী মারা গেছিলেন ওই ঘটনায়। এটা একটা বড় ঘটনা ছিল নিঃসন্দেহে, যদিও এটার ক্যাজুয়ালিটি কম ছিল, কিন্তু ঘটনাটা ছিল অ্যালার্মিং। এর বাইরে যদি আপনি যান তাহলে দেখবেন গত 15 বছরে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেটা 4 দলীয় সরকারের সময় ঘটে নাই। এখানে বহু লোক কিন্তু ওই জঙ্গিদের হাতে মারা গেছে, এটা ফ্যাক্ট। তো ওই সরকারের সময় সরকার তার সামর্থ্য অনুযায়ী কন্ট্রোল করেছে, এই সরকারের সময় সরকার তার সামর্থ্য অনুযায়ী কন্ট্রোল করেছে। তবে মাঝে মধ্যে আমরা কিছু জিনিস দেখেছি যেটা ওই সরকারের সময় ছিল না। যেমন একজনের সন্তানকে, ছেলেকে, ভাইকে, বাবাকে তুলে নিয়ে গেছে 8 মাস আগে। 8 মাস পরে গিয়ে বলা হচ্ছে অমুক হাল থেকে উনাকে অ্যারেস্ট করা হয়েছে। এই 8 মাস উনি কোথায় ছিলেন, কেন তাকে এইভাবে রাখা হয়েছিল, এর কোনো জবাব নাই। আপনারা যে আয়নাগরের খবরগুলো বলেছেন, এটা কিন্তু একটা আয়নাগর না, আমারও আয়নাগর দেখার সুযোগ হয়েছে 2 বার কমপক্ষে। আমাকে আয়নাগরে রাখে নাই, কিন্তু আমি দেখেছি। তো এরকম বহু আয়নাগর বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছিল। এটা তো এক্সট্রা জুডিশিয়াল প্র্যাকটিস, যেটা আমাদের সংবিধান কভার করে না। একজন নাগরিককে অবশ্যই তাকে অ্যারেস্ট করার 24 ঘন্টার ভিতরে আইনের হাতে তুলে দিতে হবে, অর্থাৎ আদালতে তাকে পেশ করতে হবে। এরপরে আদালত যে ডিরেকশন দিবে সেই অনুযায়ী এই অভিযুক্ত ব্যক্তির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাংলাদেশ এটা হলো না। 8 মাস, 9 মাস, 10 মাস নাই, হোয়ার অ্যাবাউট কেউ জানে না। হঠাৎ করে দেখা গেল কয়েকজন জঙ্গি, একটা বাসা ঘেরাও করা হলো, ধরা পড়েছে। এবং সব সময় ফায়ারে ওরাই মারা যায়। ওরা জঙ্গি কিন্তু কারে মারতে পারে না, নিজেরাই মরে সবাই। কি জঙ্গি যে এরা হইলো ওইটাই বুঝতে পারলাম না ভালো করে। বেটা জঙ্গি হয়েছে তাইলে তুমি কিছু মারবা, হেও মারবে, তাইলে না বোঝা গেল 2 দিক থেকে ঘটনা ঘটেছে। এরপরে দেখেন ক্রস ফায়ার, সবগুলো মরে পিছন দিক থেকে গুলি খাইয়া, কোন অবস্থায় মরে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে। হে আবার ক্রস হয় কীভাবে, এটাও তো বুঝি না আমি। ক্রস তো 2 দিক থেকে হবে। এই ধরনের অনেকগুলো হাস্যস্কর অসঙ্গতি আমরা বরঞ্চ এই সময় লক্ষ্য করেছি। আমরা ওইগুলো চাই না। ইয়েস, কেউ যদি ওই রকম হয় অবশ্যই তার বিরুদ্ধে স্টার্ন অ্যাকশন নিতে হবে, এখানে কোনো খাতির নাই। জনগণের জীবন, মান, সম্পদ রক্ষার জন্যে যেই ভায়োলেশন করবে, হু হে বার মেবি, তাকে আনতে হবে, অবশ্যই আইনের আওতায় আনতে হবে কঠোর হাত দিয়ে। সেটা এখন হোক, তখন হোক, আগামীতে হোক, করতেই হবে। তবে আমরা প্রত্যাশা করি না যে আগামীতে এই ধারা অব্যাহত থাকুক, এই ধরনের উত্থান ঘটতে থাকুক। প্রথমটা যেটা বলেছেন যে দি হিন্দুতে একটা রিপোর্ট প্রকাশ পেয়েছে, উনি বিএনপিকে কোট করে বলেছেন যে তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এটা তো ক্লিয়ার। আমরাও দাবি করি নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু আওয়ামী লীগ যে নিজেরাই 2 বার নিষিদ্ধ করেছে। একবার বাকশাল কায়েম করার সময় সকল দল নিষিদ্ধ করছে, সাথে আওয়ামী লীগও নিষিদ্ধ, শেষ নাই, আমরাও নাই। দ্বিতীয়বার নিষিদ্ধ করলো তারা তাদের কার্যকলাপের মাধ্যমে, আমাদেরকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায় একটা জেনোসাইড হয়েছে। তাজা তপ্ত রক্ত, শহীদদের লাশ, হাসপাতালের বেদে কাতরানো রোগী সব রয়ে গেছে। আমরা জানি না আওয়ামী লীগ নিজেকে কীভাবে জাতির সামনে উপস্থাপন করবে, সেটা আগে আমরা দেখতে চাই। আমি যদি কোনো আসনে না দাঁড়াই কোনো সমস্যা হবে? সারা বাংলাদেশের ইলেকশন যদি আমি দেখি এবং সাহায্যকারী হিসাবে কাজ করি, এটা ভালো হবে আসলে।
আপনারা দোয়া করেন, ওইটা পার্টি সেট করবে। আসলে আমাদের বলার এরকম কোনো সুযোগ নাই, এই জন্য বলতে পারবো না বলে আমি দুঃখিত। থ্যাংক ইউ সবাইকে। এখন সবাইকে আমি আবারও ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। অনেকেরই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুনলে আমি এডুকেটেড হতাম, আমি বরঞ্চ বঞ্চিত হলাম, পারলাম না সময়ের কনস্ট্রেইনের কারণে। ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।